যে কোনো কম্পিউটার চালানোর জন্য যেমন একটা নিখুঁত অপারেটিং সিস্টেম লাগে, তেমনি একটা রাষ্ট্র চালানোরও একটা কোর অপারেটিং সিস্টেম থাকে। আর সেটা হলো সেই রাষ্ট্রের সংবিধান। একদম ঠিক। আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আইনি দলিলটার একদম গভীরে প্রবেশ করব। এই সিস্টেমের মূল কাঠামো, এর পেছনের ইতিহাস আর বিভিন্ন সময়ে হওয়া সিস্টেম আপডেটের কারণগুলো আজ আমরা একটু ডিকোড করে দেখব। হ্যাঁ, আর এই ব্লুপ্রিন্টটা কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট। রাইট। এতে ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, একটি প্রস্তাবনা আর ৭টি তফসিল রয়েছে। তবে এই বিশাল সিস্টেম কিন্তু কোনো একজন প্রোগ্রামারের রাতারাতি তৈরি করা কাজ নয়। তা তো বটেই। স্বাধীনতার ঠিক পরপরই ধরুন ৩৪ সদস্যের একটা কমিটি গঠন করা হয়। তাদের দীর্ঘ বিতর্কের পর এই লিখিত দলিলটা চূড়ান্ত রূপ পায়, আর ১৬ই ডিসেম্বর এটা আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে। তার একজন নাগরিকের ১৮ বছর বয়সে ভোটাধিকার পাওয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনসভা কিভাবে কাজ করবে সবকিছুর কমান্ড এই ব্লুপ্রিন্টে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে। হ্যাঁ, একদম স্পেসিফিক। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। সমাজ আর পরিস্থিতি তো প্রতিনিয়ত বদলায়, মানুষের চাহিদাও বদলায়, তাই না? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। তো যখন এই পুরনো কোড বর্তমানের সাথে আর তাল মেলাতে পারে না, তখন কি চাইলেই যে কেউ এই কোড রিরাইট বা সংশোধন করে ফেলতে পারে? না, ব্যাপারটা আসলে অত সোজা নয়, কারণ এটা একটা দুষ্পরিবর্তনীয় বা ধরুন রিজিড সংবিধান। রিজিড বলতে ঠিক কতটা রিজিড? এর কোনো বিধান পরিবর্তন বা নতুন কোড সংযোজন করতে হলে ৩৫০ আসনের যে এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আছে, তার অন্তত ৩/২ সদস্যের সমর্থন লাগে। একটু থামাই। ৩/২ মানে তো ৩৫০ জনের মধ্যে অন্তত ২৩৪ জন সংসদ সদস্যকে একমত হতে হবে। হ্যাঁ, ঠিক তাই। আমাদের এখানকার মতো চরম মেরুকরণের রাজনীতিতে এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এই অতিরিক্ত কড়াকড়ি কি তাহলে প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় না? রাষ্ট্র কি তাহলে একটা পুরনো সিস্টেমে আটকে থাকে? আপাত দৃষ্টিতে হয়তো তাই মনে হতে পারে। তবে এই জটিল পরিবর্তনের প্রক্রিয়ার একটা বড় উদ্দেশ্য হল রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা। আচ্ছা। যাতে কেউ হুট করে রাষ্ট্রের মূল কাঠামো বদলে ফেলতে না পারে। তবে বাস্তবে এই কঠিন দলিলটাও কিন্তু সময়ের প্রয়োজনে বেশ কয়েকবার আপডেট হয়েছে। তাই নাকি? হ্যাঁ, ১৯৭২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৭ বার সংবিধানে সংশোধনী বা বলতে পারেন প্যাচ যুক্ত করা হয়েছে। ১৭টা সিস্টেম আপডেট? তাহলে তো এই প্যাচগুলোর ইতিহাস ঘাটলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এই পরিবর্তনগুলো তো আর এমনি এমনি হয়নি। একদমই না। এই সংশোধনীগুলো মূলত তৎকালীন রাজনৈতিক ক্ষমতার পালাবদল আর রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রয়োজনের সরাসরি প্রতিফলন। উদাহরণ হিসেবে যদি একটু বলতেন। যেমন ধরুন ১৯৭৫ সালের জানুয়ারিতে আনা চতুর্থ সংশোধনীর কথা। তখন দেশে চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। সেই পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষমতাকে আরও কেন্দ্রীভূত করতে সংসদীয় সরকার ব্যবস্থার বদলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। যেখানে প্রধানমন্ত্রীর হাতে মূল নির্বাহী ক্ষমতা থাকে, সেখান থেকে পুরো সিস্টেম শিফট করে রাষ্ট্রপতির হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক ১৬ বছর পর ১৯৯১ সালের আগস্ট মাসে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সেই পুরনো সংসদীয় সরকার ব্যবস্থা দেশে ফিরিয়ে আনা হয়। একবার একটা বড় আপডেট দেওয়া হলো, তারপর আবার আগের ভার্সানে রোল ব্যাক করা হলো। রোল ব্যাকের এরকম আরও উদাহরণ আছে কিন্তু। নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার অভাব দেখা দিলে অবাধ আর সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হিসেবে ১৯৯৬ সালে ১৩০০ সংশোধনী আনা হয়। ও আচ্ছা, এর মাধ্যমেই তো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়, তাই না? রাইট। কিন্তু আবার ২০১১ সালের ১৫ সংশোধনীর মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়। বুঝতে পারছি। পাশাপাশি এই ১৫ সংশোধনীর মাধ্যমেই কিন্তু ১৯৭২ সালের আদি সংবিধানের সেই ৪ রাষ্ট্রীয় নীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাকে পুনরায় সিস্টেমে ফিরিয়ে আনা হয়। এর সত্যি দারুণ একটা ব্যাপার। কারণ আমরা যখন ধারা, অনুচ্ছেদ বা সংশোধনীর সালগুলো পড়ি, তখন মনে হয় এগুলো স্রেফ আইনের বইয়ের শুষ্ক কথা। আসলে তো তা নয়। একদমই। একটু গভীরে গেলেই বোঝা যায় এগুলো আসলে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক রশি টানাটানি।
সংবিধানের এই অনুচ্ছেদগুলো কেবল কাগজের উপর কালির আঁচড় নয়, এগুলো একটা জাতির উত্থান পতন আর ক্ষমতার পালাবদলের জীবন্ত আর্কাইভ। হ্যাঁ, আইনি কাঠামোর ভেতরেই একটা দেশের পুরো রাজনৈতিক ইতিহাস এভাবেই সংরক্ষিত থাকে। তাহলে এই পুরো আলোচনা থেকে শেষমেশ একটা বড় প্রশ্নই মাথায় ঘোরে। যদি কোনো দেশের সংবিধানকে তার সর্বোচ্চ এবং সবচেয়ে স্থিতিশীল আইন বলা হয়, অথচ রাজনৈতিক প্রয়োজনে বা সময়ের দাবিতে তা বারবার সংশোধন করা হয়, তবে ঠিক কতগুলো প্যাচ বা সিস্টেম আপডেটের পর মূল দলিলটা তার আদি সত্তা হারিয়ে ফেলে? কখন এটা আর ১৯৭২ সালের সেই আদি অপারেটিং সিস্টেম থাকে না, বরং সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে পরিণত হয়?